ছাত্র রাজনীতির বেহাল অবস্থা, অনেকেই অভিযোগ করেন এটি, আপনি কি একমত? এই হত্যাকাণ্ড বিএনপির হাইকমান্ডের নির্দেশে আমি করেছি। এটা মনে হয় যেন একটা গ্যাং গ্রুপ। ছাত্র অধিকার নিয়ে ছাত্ররা আন্দোলনে কতটা সফল হয়েছে? তখন সেই আমার বন্ধু বলল যে তোর কৌতুকটা খুব ভালো লাগছে। যে ছাত্রদল তখন পালিয়ে বেরিয়েছে। হাসিনাকে থ্যাংক ইউ আম্মু, থ্যাংক ইউ পিএম, মানবতার জননী, মানবতার ফেরিওয়ালা, দেশরত্ন, এই সমস্ত বক্তব্য দিয়ে এরা বেড়াত। তার মানে আপনাদের সহযোগিতা না থাকলে এই পট পরিবর্তন হতো না? সার্জিসের একটা বক্তব্য দেখতেছিলাম, 19 জুলাই পর্যন্ত বলেছে যে এই যারা মারামারির সাথে জড়িত, যারা ভাঙচুর করতেছে, তাদের সাথে এই আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই। ধানমন্ডি 32 নম্বর সহ বিভিন্ন জায়গায় যে ভাঙচুর চলল, এটাকে জাতীয়তাবাদী ছাত্রদল কিভাবে দেখে? শেখ হাসিনা এবং মুজিববাদ নিয়ে তাদের বড় বড় বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে। 6 মাস পর কেন এই ভাঙচুরের প্রয়োজন পড়ল? মানুষ কেন রাস্তায় নেমেছে? একজন রিক্সাওয়ালা শ্রমিক, সে তো বিসিএস ক্যাডার হওয়ার জন্য জীবন দেয় নাই। আবু সাঈদও কি ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন? সেই যে এক মুজিব পরিবারের করে তোলা, সে একই রাস্তায় কিন্তু আজকের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে যারা স্টেকের দাবি করে, স্টেক হোল্ডার, তারা কিন্তু একই রকম বক্তব্য দিচ্ছে। ছাত্রদলকে ইঙ্গিত করে বলছেন যে ছাত্রদল তখন পালিয়ে থাকলেও এখন বিভিন্ন দখলদারিত্বের সঙ্গে যুক্ত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বলেন, সমন্বয়ক প্যানেল বলেন, আমরা তো ওনাদের কথাও তো শুনি যে ওনারা অনেক অফিস আদালতে যান, ওনারা এই টেন্ডার নিয়ে কথা বলেন। বিগত কয়েক দশক ধরে বাংলাদেশের ছাত্র রাজনীতির বেহাল দশা, এমনটাই অভিযোগ বিশিষ্টজনদের। তারপরও এই বেহাল দশার মধ্যে নিজেদের যোগ্যতা, ভূমিকা এবং অবদানের কারণে যে কয়জন ছাত্রনেতা সাধারণ ছাত্র সমাজের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন, তাদেরই একজন আজকে আমাদের যত কথা অনুষ্ঠানের অতিথি, মোহাম্মদ আমানুল্লাহ আমান। আমানুল্লাহ আমান বর্তমান জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনি দায়িত্ব পালন করেছেন রাজনীতির তীর্থভূমি বা প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদকেরও। আমানুল্লাহ আমানের কাছে আজকে আমরা দেশের বর্তমান ছাত্র রাজনীতি, ভবিষ্যৎ রাজনীতি, তার কর্ম পরিকল্পনা সহ নানা বিষয় নিয়ে কথা বলবো। এই দেশে দীর্ঘদিন ধরে রাজনীতি, ছাত্র রাজনীতির বেহাল অবস্থা, অনেকেই অভিযোগ করেন এটি, আপনি কি একমত কিনা এটার সঙ্গে? না, আমি অনেকাংশে একমত যে দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির যে বেহাল দশা, পাশাপাশি বাংলাদেশের অস্তিত্বের সাথে বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস জড়িত রয়েছে। পৃথিবীর অন্যান্য দেশের যে ছাত্র রাজনীতির যে বৈশ্বিক সংজ্ঞা, যে ছাত্রদের অধিকার আদায়ের জন্য যে সংঘবদ্ধভাবে যারা কাজ করে, সেটাকে ছাত্র রাজনীতি, বা সেই যারা ছাত্রদের অধিকার আদায়ের জন্য কর্তৃপক্ষের সাথে অনেক সময় বার্গেনিং করে, সে যে সংঘবদ্ধ ছাত্র, সেটা হচ্ছে ছাত্র রাজনীতি। কিন্তু বাংলাদেশে দেখবেন যে ছাত্র রাজনীতির সংজ্ঞাটা একটু অন্যরকম। ছাত্রদের অধিকার নিয়েও কথা বলে, পাশাপাশি জাতীয় রাজনীতিতে অথবা দেখা গেছে যে সমাজের শোষিতের বিপক্ষে কথা বলা, অধিকার আদায়ের আন্দোলন, বিভিন্ন রকম সে সামাজিক প্রেক্ষাপটও বাংলাদেশের ছাত্র রাজনীতি সেটা রয়েছে ছাত্র রাজনীতিতে। এবং আপনি দেখবেন যে এই দেশের সেই অভ্যুদয় থেকে শুরু করে আজকে পর্যন্ত বাংলাদেশে যতগুলি স্বাধিকার আন্দোলন হয়েছে, প্রত্যেকটা জায়গায় ছাত্র সমাজের প্রচণ্ড রকম ভূমিকা রয়েছে। পাশাপাশি সাম্প্রতিক 2 দশক প্রায় আর কি এর মধ্যে ছাত্র রাজনীতি আস্তে আস্তে, বিশেষ করে আপনি 2008-এর 29 ডিসেম্বরে একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হাসিনা সরকার ক্ষমতা আসার পরে 14, 18 এবং 24-এ যে 3টি ভোটারবিহীন ইলেকশন হয়েছে দেশে, সেই মানুষের ভোট ছাড়া ক্ষমতায় থাকতে গিয়ে ছাত্রলীগকে যে সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে এবং ছাত্রলীগ নানা রকম অপকর্মে জড়িয়ে গিয়েছে, একটি ফ্যাসিস্ট সংগঠনে রূপান্তরিত হয়েছে এবং পরবর্তীতে সংগঠনটি নিষিদ্ধ হয়ে গেল। সুতরাং এদের কর্মকাণ্ডে মানুষের ছাত্র রাজনীতি সম্বন্ধে একটি নেতিবাচক ধারণা স্পষ্ট হয়ে উঠেছে সাম্প্রতিক সময়। তো সেই জায়গাটি থেকে
ছাত্র রাজনীতি সম্বন্ধে এরকম বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, কিন্তু আমরা প্রচণ্ড রকম আশাবাদী এই রকম হতাশার মধ্যেও ছাত্র রাজনীতি সম্বন্ধে একটি প্রচণ্ড বিস্ফোরণ হলো, দেশে একটি সফল গণঅভ্যুত্থান হলো, সেখানেও কিন্তু ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে। সুতরাং সেই গণঅভ্যুত্থান পরবর্তী সময় এই ছাত্ররা আবার ইতিবাচক রাজনীতি করবে এবং বাংলাদেশের মানুষ যেই ছাত্র রাজনীতিকে বাংলাদেশে প্রত্যাশা করে সেই রাজনীতিটি করবে বলে আমরা বিশ্বাস করি। সুতরাং সেই রাজনীতিটি শুরু হয়েছে এবং এর মাধ্যমে আবার যে নেতিবাচক ধারণা সেটা দূরীভূত হয়ে যাবে বলে আমরা আশা। আমি আপনার সঙ্গে একমত। আসলে আমরা বিগত দিনে দেখেছি বাংলাদেশের ছাত্র রাজনীতি, ছাত্র নেতারা বা ছাত্র সমাজ, ছাত্র অধিকার মানে শিক্ষার্থী অধিকার, ছাত্রদের যে অধিকার নিয়ে কথা বলার কথা, সেটার থেকে জাতীয় রাজনীতির প্রতি তাদের আগ্রহটা বেশি। এই যে সাম্প্রতিক যে ক্ষমতার পালা পরিবর্তন ঘটলো, সেখানেও ছাত্রদের অগ্রণী ভূমিকা। তাহলে কেন ছাত্রদের এই ভূমিকা নিতে হয়? বৈশ্বিক যে ছাত্র রাজনীতির ধারণা সেটা আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে একটু আলাদা। কেন যদি আপনি বলেন তাহলে তো 52, 62, 69, 71কেও অনেকটা প্রশ্নবিদ্ধ করা লাগে, কিন্তু না, দেশের প্রয়োজনে যদি একজন বিবেকবান ছাত্র অথবা ছাত্র সংগঠন মনে করে যে আমার এগিয়ে আসা দরকার, সেটা তো অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য, অপরাধের কিছু না। তো সেই প্রয়োজনে আপনি যদি সমাজের একটা শোষণের বিরুদ্ধে কথা বলার অধিকার রাখেন, তখন সমাজের অনেক স্টেক নিয়েও দেখা গেছে যে এই ছাত্র সংগঠন কথা বলে। এবং ভূরাজনৈতিক কারণেই আপনি বাংলাদেশে বিগত দিনে যে ফ্যাসিবাদটা ছিল অবৈধ হাসিনার সময়, তখন তো সবাইকে মিলে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করা লেগেছে, সেখানে ছাত্র সংগঠনও মুখ্য ভূমিকা পালন করেছে। তো এইভাবেই তো ছাত্র রাজনীতি এবং জাতীয় রাজনীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে যাচ্ছে। এবং আপনি দেখবেন যে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা পরবর্তীতে জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে, এখান থেকেই বুনিয়াদ স্থাপিত হচ্ছে এবং এখান থেকে যে অভিজ্ঞতা লব্ধ হচ্ছে সেখানে পরবর্তী সময়ে তারা জাতীয় নেতৃত্ব দিচ্ছে। অপরাপর সংগঠনেও একই রকম রয়েছে যে না, ছাত্র ইউনিয়ন করুক অথবা ছাত্র ফেডারেশন করুক বা যে সংগঠনই করুক না কেন, ছাত্র রাজনীতির সময় পরবর্তীতে তারা জাতীয় নেতৃত্ব দিচ্ছে। এটা একটা বাংলাদেশের রাজনৈতিক কালচার এরকম হয়ে গেছে। সুতরাং আপনি এটাকে আলাদা করার কোনো সুযোগ নেই। বিশ্বের অন্যান্য দেশের ছাত্র রাজনীতির যে সংজ্ঞা, সেটার সাথে যদি আপনি বাংলাদেশের রাজনীতি মিলিয়ে বলেন যে না, এখানকার শিক্ষার্থীরা কেন জাতীয় রাজনীতিতে কথা বলবে, আপনি আর এই অভ্যুত্থানেও তো শিক্ষার্থীদেরই কথা বলা লেগেছে এবং তাদের পদাঙ্ক অনুসরণ করেই কিন্তু সকল ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল। সুতরাং এটা বারবার বাংলাদেশে প্রমাণিত যে বাংলাদেশের রাজনীতিতে ছাত্র সমাজ। জাতীয় কারণেই জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত হয়ে ছাত্ররা সফলতার পরিচয় দিয়েছে। এই যে আপনি বলছিলেন 52, 62, 69, 71, 90 এবং 2024 যদি ধরেন, অবশ্যই ছাত্ররা জাতীয় রাজনীতিতে ভূমিকা নিয়ে সফল হয়েছে। আপনি কি বলবেন ছাত্র অধিকার নিয়ে ছাত্ররা আন্দোলনে কতটা সফল হয়েছে? আমি যে কথাটি বললাম যে ছাত্রদের অধিকার আদায়ে অনেক সময় কর্তৃপক্ষকে প্রেসারাইজ করা, এবং আপনি দেখবেন যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কোনো এক সাধারণ শিক্ষার্থী যদি কোনো একটি দুর্ঘটনার শিকার হয়, সেখানে ছাত্র সংগঠন হিসেবে আমরা প্রতিবাদ করি, অপর ছাত্র সংগঠন প্রতিবাদ করে, কেউ আগে কেউ পরে, অথবা দেখা গেছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের অনেক অধিকারের বিষয় থাকে, সেগুলি নিয়ে ছাত্র সংগঠন কথা বলে। দেখা গেছে ভিসি অথবা অধ্যক্ষ বা কাউকে স্মারকলিপি দেওয়া, সেটা সপক্ষে কথা বলা। সংঘবদ্ধ একটা শক্তি যদি না থাকে, তখন কোনো মানে একক ব্যক্তির কাছে মাধ্যমে, একক ছাত্রের মাধ্যমে কিন্তু সেটা হয় না, এটা সংঘবদ্ধভাবে না হলে। তো যার কারণেই ছাত্র রাজনীতি দরকার। এবং বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যতটুকু নেতিবাচক ঘটনা ঘটে না কেন, আপনি দেখবেন যে ছাত্র সংগঠনই কথা বলছে। সুতরাং ছাত্রদের বিষয়ে রয়েছে, পাশাপাশি জাতীয় রাজনীতিতেও ছাত্র সংগঠনগুলির ভূমিকা রয়েছে। তো দুইটা বিষয় এখানে থাকে। আপনি হয়তোবা দেখা গেছে কোনো সংগঠন একটু ছাত্রদের নিয়ে বেশি কথা বললে বা অপেক্ষাকৃত অন্য সংগঠন কম বলতে পারে, আপনি সেই প্রশ্ন তুলতে পারেন। কিন্তু আমার মনে হয় যারা ছাত্র রাজনীতি, যে সংগঠনগুলি রয়েছে ছাত্র রাজনীতিতে, সবাই ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা কথা বলে এবং বলছে, আর এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা ছাত্র রাজনীতি, জাতীয় রাজনীতি নিয়ে আরও কথা বলবো, আমাদের যথেষ্ট সময় রয়েছে। আমি যদি আপনার, যেটি আমি শুরুতে বলছিলাম, এই দীর্ঘ 1 দশকেরও বেশি সময় আপনার ছাত্র রাজনীতি বা ছাত্র দলে আপনার যে ত্যাগ, আপনার জেল জুলুম এবং আপনার ভূমিকা, অবদান, সেই বিষয়গুলো যদি আপনি একটু পিছে ফিরে তাকান। আমি আমার কৈশোর থেকেই ছাত্র রাজনীতির প্রতি ব্যাপক আগ্রহ ছিল। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আমার সার্জেন্ট জহুরুল হক অ্যাটাচমেন্ট ছিল,
সার্জন জহুরুল হক হলে আমি ওঠার পরে 22 দিনের দিন ছাত্রলীগের হামলার শিকার হয়েছি এবং সেখান থেকে পুরোটা সময়ই এই হাসিনার অবৈধ শাসন আমলে আমাদেরকে অনেক ঝড়ঝঙ্কার মধ্যে দিয়ে আমাদেরকে জিতে হয়েছে। তো সেখানে শুধু আমি না, আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের প্রায় প্রত্যেকটা নেতাকর্মী আপনার কোনো না কোনোভাবে নিপীড়নের শিকার হয়েছে, সেটা নিজের ক্যাম্পাসে হোক, পুলিশের মাধ্যমে হোক, মামলা হামলায় হোক, কোনো না কোনোভাবেই সে নিগ্রহের শিকার হয়েছে। আমাকে একাধিকবার ছাত্রলীগের হামলার শিকার আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হয়েছি। আপনার ছাত্রলীগ ক্যাম্পাস থেকে ধরে নিয়ে গেস্ট রুমে, সার্জন জহুরুল হক হলের গেস্ট রুমে আমাকে মেরেছে তৎকালীন ছাত্রলীগের যারা নেতৃত্বে ছিল জহুরুল হক হলের। এভাবে প্রায় সংগঠনের প্রত্যেকটা পর্যায়ের নেতাকর্মী আমরা এই দীর্ঘ সময়ের ভিতরে আমাদেরকে এর মধ্যে দিয়ে যাওয়া লেগেছে। হয়তোবা কারো অবদান বলতে ত্যাগ একটু বেশি, কারো একটু কম, এরকমেরই। কারো উপর খুব দুর্বিষহ সময় গিয়েছে। তো আমার বিষয়টা হলো, আমি গত বছর 28 অক্টোবর 2023 সালে 28 অক্টোবরে পল্টনে একটি সমাবেশ ছিল। আপনারা জানেন যে এই ফ্যাসিবাদ পতনের 2023-এর 28 অক্টোবর পল্টনে যে একটি মহাসমাবেশ ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, সেখানে সেই মহাসমাবেশটিকে একটি নীলনকশার মাধ্যমে পণ্ড করে দেওয়া হয়েছিল। সেখানে পুলিশের সাথে এই মুক্তিকামী জনতার সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষে আমিরুল নামে একজন কনস্টেবল কাউন্টার টেরোরিজমের, উনি মারা যায়। ওই হত্যা মামলায় আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম যে CTTC, সেখানে গ্রেপ্তার করে আমাকে নির্মম অত্যাচার করা হয় আমার উপরে। আপনি প্রথম 3 দিন আমি গুম রাখা হয়েছিল। পরবর্তী সময়ে যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাদের বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক সহ অনেক বিশিষ্টজনেরই প্রেশার ছিল যে না, যাতে ক্রসফায়ার না দেয় বা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। 3 দিন পরে যখন মিডিয়া ট্রায়াল দেয়, এটা খুব বাজেভাবে মানে হারুন গংদের মাধ্যমে মিডিয়া ট্রায়াল দেওয়া হয়েছিল যে ওই হত্যাকাণ্ড মানে আমি ঘটিয়েছি, এরকম আর কি। তো পরবর্তীতে আমাকে 3 দফায় 15 দিন রিমান্ডে নেওয়া হয়েছে, 3 দফা। আর আগের 4 দিন মিলে প্রায় 19 দিন এখানে ছিলাম আমি। তো আমাকে এত বেশি টর্চার করা হয়েছে যে আমার যারা কোর্টে প্রডিউস করার পরে অনেকে মনে করছিল যে হয়তোবা বাঁচবে না, এরকম কিছু। আমাকে ওনারাই 3 বার হাসপাতালে ভর্তি করিয়েছে, আপনার কাউন্টার টেরোরিজম এবং পরবর্তীতে ডিবি, যে আপনার রাত্রে দেখেছে 3টা-4টায় নিয়ে যেত হসপিটালে, পরের দিন একবার 2 দিন রাখছিল হাসপাতালে আর কি। যে এবং ওরা ওই যে আপনি দেখবেন যে খেলাধুলা যখন হয়, ক্রিকেট, ফুটবল মাঠে যে স্প্রে করে না, ওই রকমের যেসব জায়গাগুলিতে আঘাত করতো স্প্রে, তারপরে মলম টলম এগুলি, তারপরে ব্যথার ওষুধ, মানে একটু সুস্থ হলে আবার টর্চার করতো। যে ওদের চাওয়া ছিল যে আমি যাতে একটা ভিডিও স্টেটমেন্ট দেই আর কি, যে এই হত্যাকাণ্ড বিএনপির হাইকমান্ডের নির্দেশে আমি করেছি, তারেক রহমান এই হত্যাকাণ্ড করতে বলেছে, সেই জন্য আর কি। সেটা আমি দিতে রাজি না হয় প্রথম ওই অফিসিয়ালি আর কি, প্রথম 7 দিন, পরে 5 দিন, পরে আবার 3 দিন, এইভাবে ওরা ধারাবাহিকভাবে রিমান্ডের আবেদন করে। তো আবার এখানে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে অবস্থা বাংলাদেশে গিয়েছে আর কি, যে আপনি আদালতের কোনো সক্রিয়তা ছিল না, আদালতের কোনো সক্রিয়তা নেই। আদালত এই পুলিশ যেই রিমান্ড চায়, সেই রিমান্ড ওরা আপনার মামলার কি ব্যাকগ্রাউন্ড আছে না আছে সেটা মনে করেন যে পুলিশ চায় আর ওরা রিমান্ড দিয়ে দেয়। তো যাই হোক, আমাকে একটা পর্যায়ে আমার পায়ের হাতের প্রায় 8টি নখ ক্ষতিগ্রস্ত করে ফেলেছিল এর ভিতরে। তো ওরা এই অত্যাচারগুলি করতো প্রথম যেদিন নন এন্ট্রি বলে ওটাকে আর কি, যেটা যে রিমান্ড আপনার কাউন্ট হবে না আর কি, সেই কাউন্ট না হওয়ার ওটাকে নন এন্ট্রি বলে, আবার গুমও বলে থাকে আর কি। কাউন্ট যেদিন হলো আর কি কোর্টে প্রডিউস করার পরে, তো সেদিন 7 দিনের রিমান্ডে নেয় আর কি ডিবি। তো ওই দিন গিয়ে ওরা টর্চারটা খুব বেশি করে, কারণ সামনে আরও 5-6 দিন আছে, এর ভিতর তো কারোর সামনে নিয়ে আসা লাগবে না, আসামিকে অন্য কেউ দেখবে না। তো এই ঝুলানো, ঝুলিয়ে পেটানো, নখ উপড়ে ফেলা, এরপরে ওরা ওই যে ওদের যে
রুমটা থাকে, মানে রুমটা বলতে অনেকগুলি রুমই তো আছে, দেখা গেছে যে কোন রুমে নিয়ে যায় সেটা তো আর যাদেরকে ধরেন টর্চার করা তারা তো কেউ জানে না। একটা কালো টুপি থাকে, জম টুপি আর কি। আমাকে রিমান্ডের অধিকাংশ সময় এই জম, শুধুমাত্র যখন খাওয়া দাওয়ার বিষয় থাকতো, ওই যে একটা প্লেটের নিচ থেকে দিত, তো ওই সময় মানে একজন অফিসার ঢুকে দেখা গেছে জমটুপিটা করে ফেলতো। এছাড়া জমটুপি পরিয়ে রাখা, আবার এই যে পিছনে হাত মানে হ্যান্ডকাপ পরিয়ে রাখা, এরকম একদম নর্মাল সময় আর কি। ওই একটাই চাপ ছিল যে যাতে আমি একটা ভিডিও স্টেটমেন্ট দেই এবং সেই ভিডিও স্টেটমেন্টটা ওরা মিডিয়া প্রচার করে ওরা মানে বিএনপিকে কলুষিত করতে পারে, যে দেখো ছাত্রদলের একজন নেতা তাকে তারেক রহমান নির্দেশনা দিয়েছে বা বিএনপির হাইকমান্ড নির্দেশনা দিয়েছে যে পুলিশ হত্যা করার জন্য। তো যাই হোক, এই রিমান্ডগুলির যে দ্বিতীয়বার যখন আমাকে আবার 5 দিনের রিমান্ডে নেয় কোর্ট থেকে, তখন আমি আমার আইনজীবীদের মাধ্যমে বলছিলাম যে আমি একটু আদালতের সাথে কথা বলতে চাই। তো সাধারণ আসামি বা অন্যান্য যারা সরকার বিরোধী মতে থাকে তাদের একটা আশার জায়গা সঞ্চার হয় অনেক সময়, যে পুলিশ আমার সাথে এরকমের নিষ্ঠুর আচরণ করছে, হয়তো বা আদালত আমাকে রিমান্ড কম দিবে বা আদালতের কাছে আমি একটু বেশি নিরাপদ আর কি। সেই প্রত্যাশাটা তো বিচার বিভাগের প্রতি মানুষের থাকেই। কিন্তু খুব দুঃখজনক হলো সত্য যে এই হাসিনার সময় যে বিচার বিভাগ ছিল, এরা ছাত্রলীগ যুবলীগের মতনই একই স্টাইলে কথা বলতো, একই স্টাইলে আচরণ ছিল, শুধু পোশাকের একটু ভিন্নতা, জায়গার ভিন্নতা। ওই পুলিশেরও যে আচরণ, বিচারকেরও যে আচরণ, অ্যাট দ্য সেম টাইম আপনি জেলখানা দেওয়ার পরে একই রকম আচরণ, মানে এটা মনে হয় যেন একটা গ্যাং গ্রুপ। আদালতে আমি বললাম যে আমি একটু কথা বলতে চাই, তো সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট বলল যে ঠিক আছে বলেন। তা আমি বলছি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, রাজনীতি করার অধিকার তো আমার আছে, তো ছাত্র রাজনীতি করার কারণে একটা ছেলের উপর দিয়ে এরকম দুর্বিষহ অবস্থা হচ্ছে, আপনি আমাকে আর রিমান্ড দিয়েন না, আমি বাঁচতে চাই। আমি ওখানে খুব মানে দাঁড়াতে পারতেছিলাম না, এই শিখ ধরে, মানে ওইখানে কোর্টের ভিতরেও একটা গারদের মতো থাকে এই ম্যাজিস্ট্রেটের সামনে। তো আমি বললাম যে আমি বাঁচতে চাই। তো ওনার কোনো রকম অনুগ্রহ, কোনো রকমের মানে মায়া, কোনো দয়া ওনার মধ্যে, উনি যে রিমান্ড পুলিশ চেয়েছে উনি সেই 5 দিনের রিমান্ড দিয়ে দিলেন। এবং ওই 5 দিনের রিমান্ড শেষে আবারও তখন আমি মানে সারভাইভ করার জন্য, বেঁচে থাকার সংগ্রাম যেটাকে বলে, তো গায়ে শক্তি নেই, সারা গায়ে দেখা গেছে যে প্রায় সব জায়গায় কালশিটে দাগ, বিশেষ করে কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত, এর ভিতরে কোথাও একটা সুই রাখার মতো জায়গা ছিল না যে কালো হয়ে যায় না আর কি, ঠিক আছে। তো ওরা ট্রিটমেন্ট করাতো যাতে বেঁচে থাকি। আবার বলতো যে ক্যামেরা নিয়ে আসতো সামনে, যে বল, মোবাইল ধরতো অনেক সময়, মোবাইলে ক্যামেরা, বল যে তুই খুন করছস। তো শেষ পর্যন্ত এই প্রক্রিয়া যখন রাজি না হয়ে আমি, ওদের ভিতরেই কানা ঘষা চলছিল যে যদি মারা যায় আমাদের মনে হয় মানে আর দরকার নেই ই করার, একটা চলতেছিল। তো শেষ পর্যন্ত হঠাৎ করে একদিন আমাকে গারদ থেকে এসে একটা মাইক্রোবাসে করে কোর্টে নিয়ে গেল। আপনি তখন 8:30 বাজে এরকম সকাল, তৃতীয় দফার রিমান্ড শেষে আর কি। নেওয়ার পরে ম্যাজিস্ট্রেটের যে ভিতরে খাস কামরা থাকে, সেই খাস কামরায় নিয়ে গেল আর কি। তো ওখানে গিয়ে ম্যাজিস্ট্রেট বলল যে এই কাগজটা সাইন করো। তা আমি বললাম যে এই কাগজটা পড়ার তো অধিকার আছে আমার। তো কাগজটা পড়ে দেখলাম যে মানে 164 ধারায় জবানবন্দি যে আমি এই হত্যাকাণ্ড ঘটিয়েছি। তা আমি ম্যাজিস্ট্রেটকে বললাম, দেখেন এই ধরনের একটা সেন্সিটিভ মামলায় মানে আমি এখানে ছিলাম না, কিন্তু আমি বলবো যে আমি ছিলাম, মানে আপনি কি আমার কি এই কথাটা বলা ঠিক? আপনার কি মনে হয়? আপনি তো ম্যাজিস্ট্রেট, ঠিক আছে? তো সে আমার বলতেছে গুন্ডা স্টাইলে যে এত কথা বলো কেন, তুমি সাইন কর। আমি বলছি আমাকে মেরে ফেললো, আমি এখানে সাইন করবো না। যদি সাইন করতাম তাহলে তো আমি শার্টটা একটু করা শুরু করছি যে ওনাকে দেখানোর জন্য যে সাইন করলে তো আমার এই অবস্থা হতো না। বলছে যে উনি মানে মাস্তানির স্টাইলে এইসব আবেগ দেখায় লাভ নেই, সাইন কর। ম্যাজিস্ট্রেটই কথা বলতেছে। তখন আমি শারীরিকভাবে তো প্রচণ্ড দুর্বল, আমি মানসিকভাবে ভেঙে বললাম যে তাহলে এই দেশে আসলে আপনার আর নিরাপত্তা পাওয়ার
বা নিরাপদ থাকার আর কোনো জায়গা নেই। ম্যাজিস্ট্রেটের আচরণ যদি এরকম হয়, তো আমি বলছি যে আমি সাইন করব না। প্রায় সকাল 8টার দিকে ওখানে 8:30টার দিকে ঢুকেছে, প্রায় 12:30 বাজে, আমি কোনোভাবেই রাজি হইনি। উনি মাঝে মধ্যে ওনার এজলাসে যায়, আবার খাস কামরায় আসে যে কি রাজি হয়েছে, অফিসারদেরকে প্রেশার করে। তখন আবার হারুন ফোন দিচ্ছিল, ওই যে অফিসার আমাকে নিয়ে গিয়েছে, যে মুখ খারাপ করে যে ওরে নিয়ে আয়, বাকি মামলাগুলিতে আবার রিমান্ড কন্টিনিউ কর। সংশ্লিষ্ট অফিসাররা বলতেছিল যে তোর কি মানে, তুই কি বাঁচতে চাস না, মানে নানাবিধ সাইন কেন করছি না আর কি। তো পরে আমি বললাম যে আমাকে মেরে ফেললে আমি 164 দ্বারা আমি জবানবন্দি দিব না, ঠিক আছে। মানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যিনি সিএমএ, সে আবার ওই ম্যাজিস্ট্রেটকে ফোন দিয়েছে লাউড স্পিকারে, বলছে যে তাহলে ব্যবস্থা নেয়। আর হারুন বলতেছে ওরা নিয়ে আসো। তো পরে আরও অফিসার আসছে, মোট 11 জন অফিসার ছিল। এটা বাংলাদেশের যে আইন, সেখানে আপনি মামলার আয়ু এবং আসামি আর ম্যাজিস্ট্রেট থাকবে 164-এর সময়। অনেক ক্ষেত্রে আয়ুও থাকে না, ম্যাজিস্ট্রেট শুধু আসামির সাথে কথা বলে যে আপনার কি কিছু বলার আছে কি না, এবং আইন বলে যে ম্যাজিস্ট্রেট এখানে প্রশ্ন করবে আপনাকে যে আপনি কি 164 ধারায় জবানবন্দি দিতে ইচ্ছুক কি না, সে অধিকার আসামি হিসেবে আপনার রয়েছে। কিন্তু এখানে সে আমাকে থ্রেট করতেছিল, মা বাপ তুলে গালি দিচ্ছিল ম্যাজিস্ট্রেট, সাইন করতে হবে। হ্যাঁ সাইন করতে হবে। যাই হোক, আমি তো মানে আই ওয়াজ টোটালি এনার্জিলেস। আমাকে এইখানে 4 জন অফিসার এখানে আমাকে ধরছে, হাত ধরছে, ডান হাত। তো আমি বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি থাকা অবস্থায় আমরা অনেক প্রেস রিলিজে সাইন করতাম না, যে প্রেস বিজ্ঞপ্তি অথবা কমিটি দেওয়ার ক্ষেত্রে, ওই সিগনেচারটা ওরা মানে কালেক্ট করছে আর কি। তো ওইটা দেখে দেখে তো আমি একেবারেই শক্তিহীন আর কি, ওরা ওই দেখে দেখে আমার আমান লেখাটা ওইভাবে হাতটা ঘুরাই দিল। আমার তো মানে বাঁচতে হবে এরকম মানে পড়ে যাচ্ছে আমি। তো এরপরে জেল জীবন, মানে এইটা আর এক দুর্বিষহ অবস্থা। আপনি একেবারে জেলে ঢোকা থেকে শুরু করে আপনার জামিন পর্যন্ত, বিএনপি এবং বিএনপি পরিবারের যারা এই বিশেষ সময়গুলিতে, যেমন 28 অক্টোবরের প্রেক্ষাপট, আপনি এর আগে ইলেকশনগুলিতে বা এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমাদের যেসব নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, মনে করেন চোর, ডাকাত, ছিনতাইকারী, এদের সাথেও যে আচরণ হয়, এর চেয়ে জঘন্য অমানবিক আচরণ সরকার বিরোধী যারা এই ফ্যাসিস্ট শাসন আমলে ছিল তাদের উপর দিয়ে হতো। যেমন আমি একেবারে শক্তিহীনভাবে ওইরকম প্রচণ্ড রকম অসুস্থ অবস্থায় যখন জেলে দিয়েছে, তখন চিকিৎসা দরকার। তো আমার সাথে এই রিমান্ডে থাকা অবস্থায় ওরা যে কিছু ওষুধ দিয়েছিল যে বেঁচে থাকার জন্য হলো, এই ওষুধগুলি আবার গেট থেকে নিয়ে নিছে জেল পুলিশ। এরপর যেদিন আমাকে দিল জেলে, সেদিন রাত্রে আমি অসুস্থ হয়ে পড়ি, রাত 8টার দিকে। অসুস্থ হয়ে যাওয়ার পরে তো অন্যান্য আসামিরা কর্তৃপক্ষকে জানালো যে অসুস্থ হয়ে পড়ছে। তো আমাকে জেলের যে মেডিকেল থাকে, মেডিকেলে নিয়ে যায়। কিন্তু যখন ওইখানার মেডিকেল কর্মকর্তারা কনফার্ম হলো যে ছেলেটা ছাত্রদলের আমান, তারা চিকিৎসা করাবেন, তো তখন শীতের রাত, ওই অবস্থায় আমাকে মানে মেডিকেলের ফ্লোরে ফেলে রাখছে। তো একটা পর্যায়ে আমি মানে সেন্সলেস। তো হয়তো বা ওদের কোনো না কোনো, বা ওরা চিন্তা করছে যদি মরে যায়, বা কোনো না কোনো একটা কারণে আমি আবার একটু জ্ঞান ফেরার পরে তখন একটা নাপা, তাও দেখলাম এক কয়েদির ড্রেস পরা, ঠিক আছে, একটা নাপা দিছে, যাতে পরে একটু পানি দিল। পরের দিন সকালে একজন, উনি ডাক্তার কিনা জানি না, সিভিল ড্রেসে ছিল, উনি এসে ব্যথার ইঞ্জেকশন দিল। হাজতি এবং কয়েদিদের জন্য আত্মীয় স্বজনের সাথে দেখা করার শিডিউল থাকে, দেখা করতে দিবে না। জেলখানে একটা কেস কার্ড থাকে, যে আসামির কেস কার্ড বলে এটাকে, ওটা দেখায় জেলে অনেক কাজ করতে হয়, যে আপনি থাকা, আবাসন, খাওয়া দাওয়া সব কিছু রেখে কেস কার্ড থাকে। তো সেখানে উপরে নাম লেখা মোহাম্মদ আমানুল্লাহ আমান, ছাত্রদল। তখন তো মা ভাই বোনের একটাই থাকে যে দেখবো। তো তাদের আমার 17 বা 18 দিন পরে ওনারা দেখা করতে পেরেছিল আর কি, ঠিক আছে। পাশাপাশি আরেকটি এই ঘটনায়, এই 28 অক্টোবর পুলিশ হত্যা মামলার
আমাকে যখন খুঁজছিল নভেম্বরের 1-2 তারিখে প্রচণ্ড রকম, তখন এর একদিন আগে আমার আপন বড় ভাইকে মানে আমাকে না পেয়ে ওনাকে নিয়ে যায় কাউন্টার টেররিজম। তো ওনাকে নিয়েও টর্চার করেছে, ওনাকেও 7 দিনের রিমান্ডের নিচে পড়ে। আবার আমাদের ফ্যামিলিতে দেখা গেছে আমার বড় ভাই, মানে আছে না যে একটা সামাজিকতা গ্রামে থাকে, যে সামাজিকভাবে অমুক ব্যক্তিকে মানুষ চিনে, তো উনি স্থানীয় গণ্যমান্যদের একজন। গ্রামে আপনার ফ্যামিলিতেও দেখবেন যে পরিবারের কোনো না কোনো সদস্য যে বিপদ আপদে একজনকে বেশি মানুষ করে, যে 7-8 ভাই বোন থাকলো, বিপদ আপদে কোনো ভাইয়ের বেশি জানায় যে ভাই আমার এই হয়েছে, এই সমস্যা। তো আমাদের পরিবারের অভিভাবক বড় ভাই, উনি প্রথম গ্রেপ্তার হয়েছে, মানে আমার কারণে। 5 দিন পরে আমি গ্রেপ্তার হয়েছি। একই সময়ে পরিবারের 2টা সন্তান রিমান্ডে, আব্বা তো নেই, মা মানে 70 ঊর্ধ্ব মা, অন্য বোনরা এরা একরকম মানে পাগলের মতো হয়ে গেছিল। যে তখন বাইরে বারবার অনেকেই বলা বলি করছে যে আমি যখন গুম আর কি, যে আমাকে আর ফিরে পাবে না। এবং যখন ওই ধরনের একটা ব্যাপক মিডিয়া ট্রায়াল দেওয়া হলো যে আমি হত্যাকাণ্ড ঘটিয়েছি, হারুন গংরা যেটা বলল, তারপরে আমার 3টা বোন ওরা একদম পাগলের মতো হয়ে গেছিলো যে পরিবারের 2টা মানুষ, এবং আমার ভাইও সেই পুলিশ হত্যা মামলায়, 2 ভাই পুলিশ হত্যা মামলার আসামি। এবং গ্রামে তো অনেক সময় অনেক বিষয় ছড়ায় যে ফাঁসি হয়ে যাবে আর কি, 2 ভাই কেউ ফিরতে পারবে না। এবং রাষ্ট্র যেখানে প্যাট্রোনাইজ করতেছে এবং মিডিয়াগুলি ব্যাপকভাবে মানে এটা নিয়ে কথা বলতেছিল যে নিজে খুন করছে, নিজের হাতে খুন করছে, এই সমস্ত অপপ্রচার, এই প্রোপাগান্ডাগুলির ফলে আমার 3টা বোন ওরা একদম অ্যাবনর্মাল মতো হয়ে গেছিল। আর আমরা 4 ভাই, আলহামদুলিল্লাহ আমার অন্য 2 ভাই তাদেরকে পুলিশ খুঁজতেছিল। অর্থাৎ একটা পরিবার মানে অস্তিত্বহীন হয়ে যাওয়ার মতো অবস্থা, যে কেউ কারো খোঁজ নেওয়ার মতো নাই। সে মাঝে মধ্যে সেন্সলেস হয়ে যায়, আবার সেন্স ফিরলে যে খবর পাইছে কিনা যখন আমি ঘুমছিলাম। রাজনীতি করলে অনেক সময় বাংলাদেশের কালচারে যেটা হয় যে দেখা গেছে যে মামলা থাকে বা জেল খাটা লাগে, কিন্তু আপনি রাজনীতি করতেছেন এই কারণে আপনার মা বাবা ভাই বোন আপনার পরিবারের লোকজনও সাফারার হতে হবে, তাদেরও জেল খাটা লাগবে, বাঁচতে চাকরি পাবে না, সামাজিকভাবে মনে করেন যে কোণঠাসা করে রাখা হবে। এই যে একটা মানে দুর্বিষহ সমাজ ব্যবস্থা কিন্তু এই ফ্যাসিজমের সময় বাংলাদেশে ছিল। আমার কারণে আমার পরিবারে অনেক মানে ভোগান্তি পোহাতে হয়েছে। শুধু আমি না, আমাদের ছাত্রদলের, আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল্লাহ কলেজ সেক্রেটারি ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ছিলাম, আমরা দেখেছি যে আমাদের অনেক সহযোদ্ধা আর কারণে তার ভাইয়ের চাকরি হয় নাই, বোনের সমস্যা হয়েছে, আপনার ভাইস্তি এদের মানে ক্ষতি হয়েছে। সেনাবাহিনী দেখা গেছে 2nd লেফটেন্যান্ট পদে আইএসএসবি থেকেও টিকে গিয়েছে, 2nd লেফটেন্যান্ট হবে, বিএনপি ব্যাকগ্রাউন্ড, অমুক নেতার ভাইস্তা, যার কারণে হয় না। মানে এই যে সমাজকে মানে শুধু মানে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার মাধ্যমে যে শুধুমাত্র আওয়ামী ফ্যাসিজমের দিকে ধাবিত করার যে অপচেষ্টা ছিল, সেখানে জাতীয়তাবাদী পরিবারের যারা আমরা আছি বা ছাত্রদলের, তাদের প্রত্যেককে শুধু নিজে না তার পরিবার সহ, এবং একটা সময় তো আমরা পরিবারের বোঝা ছিলাম ছাত্রদলের। এই 5ই আগস্টের আগ পর্যন্ত আমাদের সাথে অনেক আমাদের বন্ধু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। আমাদের যারা মানে দীর্ঘদিনের মানে আড্ডার বন্ধুবান্ধব, তারাও আইসোলেটেড হয়ে গেছিল। আমি আপনাকে একটা মানে ছোট্ট উদাহরণ দিই। আমার এক স্কুল ফ্রেন্ড তো আমাকে ফোন দিয়ে বলল যে আমি একটা বিপদে পড়ছি, আমার কিছু টাকা দে। তো আমি বললাম যে দেখ, যে অবস্থা আছে দোয়া করিস, এবারে একটা পরিবর্তন হতে পারে, তারপর তো ব্যবসা বাণিজ্য কিছু একটা করবো, তখন দেব। তখন সেই আমার বন্ধু বলল যে তোর কৌতুকটা খুব ভালো লাগছে। মানে আমরা যে এই ধরনের একটা প্রেক্ষাপটের পরিবর্তন হবে বা এই ধরনের একটা পরিস্থিতি হতে পারে, আমরা যে সেই জায়গায়, সেই চিন্তার জায়গায় ছিল না আমাদের
আত্মীয় স্বজন পর্যন্ত। এই যে পরিবর্তন, 5ই আগস্টের পরিবর্তন, বলেন তো এই পরিবর্তনে নিশ্চয়ই আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি একাধিক পক্ষ, এবং অনেকেই বলছেন যে ছাত্রদল তখন পালিয়ে বেরিয়েছে, তারা 15-16 বছর তো কিছু করতে পারেনি। আপনার কি মনে হয়, কি ভূমিকা ছিল ছাত্রদলের? দেখুন, যারা এই কথাটা বলছে যে ছাত্রদল পালিয়ে বেরিয়েছে, আমার মনে হয় তারা প্রকাশ্যেই বলছে, অনেক অনুষ্ঠানেও তারা বলছে। যারা এই কথাগুলি বলে বা বলছেন, এখন আমি একটি লাইন বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা যখন এই অপরাজয় বাংলার সামনে দাঁড়িয়ে বা রাজু ভাস্কর্য অথবা বাংলাদেশের যে কোনো জায়গায় রাজধানী শহরে বা মানে জেলা শহরে যে হাসিনাকে যখন ফ্যাসিস্ট বলি, আমরা হাসিনাকে যখন অবৈধ প্রধানমন্ত্রী স্বৈরাচার বলে আখ্যায়িত করি, কথাবার্তা বলি, তখন এরা এই একটা হলে সিট পাওয়ার জন্য, চাকরির ভেরিফিকেশনটা যাতে ঝামেলা না হয় সেটার জন্য হাসিনাকে থ্যাংক ইউ আম্মু, থ্যাংক ইউ পিএম, মানবতার জননী, মানবতার ফেরিওয়ালা, দেশরত্ন, এই সমস্ত বক্তব্য দিয়ে এরা বেড়াত। এদের কাছ থেকে ছাত্রদলের মূল্যায়ন শুনতে আমি আগ্রহী নই, কারণ ছাত্রদল এমন একটা সংগঠন, আপনি গত এই 15.5 বছরের ফ্যাসিজমের সবচেয়ে নিপীড়িত, সবচেয়ে নির্যাতিত, এবং আমাদের একটা থানা পর্যায়ের নেতাকর্মীরা যে কয়টা মামলা আছে, ওই কয়দিন তো তারা রাস্তায় ছিল না। যে কয়টা মামলা আছে, আমাদের অনেক নেতাকর্মী যে পরিমাণ রিমান্ড খেটেছে, সেই কয়েকদিন শেখ হাসিনা সম্বন্ধে মনে মনেও কোনো বিরূপ ধারণা এরা পোষণ করছে কিনা আমরা জানি না। এরা দেখেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হলো, মানে কোটা সংস্কার আন্দোলন নামে, যেদিন আমাদের বোনদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হয় 16 জুলাই, সেদিনও এবং তারপরের দিন 19 জুলাই পর্যন্ত, আমি গতকালকেও সার্জিসের একটা বক্তব্য দেখতেছিলাম, 19 জুলাই পর্যন্ত বলেছে যে এই যারা মারামারির সাথে জড়িত, যারা ভাঙচুর করতেছে, তাদের সাথে এই আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই, এবং ওরা শুধু ওই দাবিটা যদি শেখ হাসিনা মেনে নেয়, চাকরিতে কোটা মানে এই বিষয়টা যদি বাতিল হয়, তাহলে তারা তখনই ঘরে ফিরে যাবে, এই বক্তব্য তারা দেয়া লোকজন। এবং এদের অধিকাংশই, ইভেন যার নাম আমি নিলাম, অধিকাংশই বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় কর্মী, সাবেক ছাত্রনেতা, আপনি বিভিন্ন হল পর্যায়ের উপসম্পাদক ছিল, জয়েন্ট সেক্রেটারি ছিল। তারা শেখ হাসিনা এবং মুজিববাদ নিয়ে তাদের বড় বড় বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইউটিউবে খুঁজলেই আপনি পাবেন। সুতরাং তাদের কাছ থেকে আমাদের মূল্যায়ন সম্বন্ধে আমরা কোনো কিছু জানতে চাই না। আমাদের মূল্যায়ন বাংলাদেশের মানুষ জানে, যে আমরা ওই যে যদি মৃদু মৃদু করে জ্বলেও থাকে যে প্রদীপ, যেই প্রদীপের কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব টিকে ছিল, সেই প্রদীপের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং তার ভ্যানগার্ড হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সুতরাং আমরা কখনোই বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আমরা দিল্লির দাসও হই না, আর কখনো আমরা হাসিনাকেও বলি নাই যে না 7ই জানুয়ারির আমিডামি ইলেকশন যদি বিএনপি মেনে নিয়ে অংশগ্রহণ করতো, তাহলে এই 24শে গণঅভ্যুত্থান হতো না। সেটা বুঝতে হবে। আপনার 18 সালের 30শে ডিসেম্বরের ইলেকশন, 5ই জানুয়ারির, এই সমস্ত কোথাও যদি আমরা কম্প্রোমাইজ করতাম, তাহলে কিন্তু আর এই গণঅভ্যুত্থান হতো না। মানুষ কেন রাস্তায় নেমেছে? একজন রিক্সাওয়ালা শ্রমিক, সে তো বিসিএস ক্যাডার হওয়ার জন্য জীবন দেয় নাই। কতজন ছাত্র মারা গেছে, তার চেয়ে দেখবেন আপনি সাধারণ শিক্ষার্থীরা বেশি মারা গেছে। এবং যেসব ছাত্র মারা গেছে, ছাত্রদের সম্বন্ধে কথা বলার সময় তাদের কেন বুক কাঁপে না আমি জানি না, যে এত অমানবিক বক্তব্য কেমনি দেয়। এই সংগঠনের 143 জন নেতাকর্মী শাহাদাত বরণ করেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে। এই আন্দোলনের দ্বিতীয় ছাত্র দলের এই আন্দোলনের দ্বিতীয় শহীদ আপনার শহীদ আবু সাইদের পরে শহীদ ওয়াসিম আকরাম, চট্টগ্রাম কলেজের ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং চট্টগ্রামের প্রথম শহীদ, যিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিল চলে আসুন 16 শহরে 16 জুলাইয়ের সকালবেলা। এবং আবু সাইদ এবং ওয়াসিম আকরাম প্রায় একই সময়ে তারা শাহাদাত বরণ করেছে, একটু আগে পরে, যার কারণে আমরা ওয়াসিম আকরামকে দ্বিতীয় শহীদ বলি। এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে, তার ভিতরে সবচেয়ে বড় প্রোফাইল যার, মানে পদের দিক দিয়ে একটা অবস্থান থাকে না, রাজনৈতিক অবস্থান, সামাজিক অবস্থান মানুষের থাকে। আমাদের মাগুরা জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি, আমাদের অধিকাংশ পোস্টেড নেতাকর্মী যারা এই আন্দোলনে শাহাদাত বরণ করেছে। আমাদের সংগঠনের সভাপতি আবু সাইদও কি ছাত্র দলের সঙ্গে যুক্ত ছিলেন? আমি সৈয়দ ওয়াসিম আকরামের কথা বলছি। আপনি আমাদের সংগঠনের এক শীর্ষ নেতা, আমাদের সভাপতি থেকে শুরু করে অনেকেই রাস্তায় আহত হয়েছে। বাংলাদেশে আপনি অন্য কোনো সংগঠনের কোনো কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক বা অন্যান্য যারা আছে, তাদের রাস্তায় আপনি এই আন্দোলনে একটা ছবিও পাবেন না। আমরা সরাসরি মাঠে থেকে
তারপরে এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি। আমরা তো একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। আমাদের চেয়ে বেশি নির্যাতন নিপীড়ন আর কারো উপর দিয়ে তো হয়নি। সুতরাং শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের চেয়ে কারো বেশি ক্ষোভ থাকার কথা না। এখন ওই সেই কথাই যদি হয় যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, তাহলে আমাদের কোনো বক্তব্য নেই। সুতরাং ওনাদের বিষয়ে আমার একটা বক্তব্য থাকবে, সেটা হলো হাসিনা বা আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, তো তার কেন এরকম নির্মম পরিণত হলো সেটাকে উপলব্ধি করতে হবে। কারণ তারা ৭১-এর মুক্তিযুদ্ধকে শুধুমাত্র নিজেদের করে ফেলেছিল, মুক্তিযুদ্ধকে শুধু মুজিব পরিবারের করে ফেলেছিল, যেখানে তাজউদ্দিন আহমেদের ভূমিকাও অস্বীকার করেছে, জেনারেল এমএজি ওসমানীকে অস্বীকার করেছে, জিয়াউর রহমানকে অস্বীকার করেছে। অর্থাৎ এই যে যারা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার, তাদেরকে অস্বীকার করা মানে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। সেই বিষয়টি বাংলাদেশের সাধারণ মানুষ মেনে নেয়নি। কারণ আপনি ৭১-ও বৈষম্যের বিরুদ্ধে কিন্তু মানুষ লড়েছিল, যে আপনার ২০০০ পুলিশের নিয়োগ হবে, আপনি ১৯০০ নিচ্ছেন পশ্চিম পাকিস্তান থেকে, পূর্ব পাকিস্তান থেকে ১০০ নিচ্ছেন নাম কায়স্তে, বৈষম্য। তখনও মানুষ বৈষম্যের বিরুদ্ধে। আমাদের কৃষকরা উৎপাদন করতো, তারা সব ভোগবিলাস করতো, আমাদের কৃষকদের দাম ছিল না, যার কারণে তো মুক্তিযুদ্ধ হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তী সময় সেই যে এক মুজিব পরিবারের করে তোলা, সেই একই রাস্তায় কিন্তু আজকের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময় যারা স্টেকের দাবি করে, স্টেক হোল্ডার, তারা কিন্তু একই রকম বক্তব্য দিচ্ছে, যে অন্য কারো অবদানকে স্বীকার করতেছে না আন্দোলন। এইভাবে যদি চলতে থাকে তাহলে পরবর্তী কি ফলাফল আপনার মধ্যে? পরবর্তী ফলাফল আমার কাছে খুবই সহজেই অনুমেয় বিষয়, সেটা হচ্ছে যে আপনি যার যতটুকু অবদান, তার সেই অবদানকে আপনার স্বীকার করতে হবে। স্বীকার না করলে তো আপনার আওয়ামী লীগের মতো পরিণতি বরণ করতে হবে। আওয়ামী লীগের মতো এ ধরনের একটি ব্যাপকতর সেট আপ, যার বাংলাদেশের সমস্ত সেক্টরে তার নিয়ন্ত্রণ ছিল শতভাগ, পুলিশ, র্যাব, বিজিবি, সকল সংস্থাগুলির উপরে, সেই সেট আপ যদি সাধারণ মানুষ ভেঙে ফেলতে পারে, তো আপনি তো কিছুই না, আপনাকে ভাঙতে মানুষের সময় লাগবে না। কিন্তু আমরা চাই না যে আপনার যারা এই বক্তব্য দিচ্ছে আপনাদের সেই পরিণতি হোক, এটা আমরা চাই না। আপনি তো আমার ভাই, আমরা তো একই সাথে যুদ্ধ করেছি। আপনি এক জায়গায় নেমেছেন, আপনি হয়তো মিরপুরে ছিলেন, আমি যাত্রাবাড়ি ছিলাম, আপনি হয়তো উত্তরা ছিলেন, আমি মোহাম্মদপুরে ছিলাম, কিন্তু আমরা সবাই এই ফ্যাসিজমের বিরুদ্ধে লড়েছি। সুতরাং সম্মান রেখে কথা বলতে হবে। হাসিনা স্টাইলে কথা বললে হাসিনার মতন পরিণতি হবে। তার মানে আপনি একদম নিশ্চিত বা আপনি বলতে চান যে কোথাও সংগঠনের থেকে জাতীয়তাবাদী ছাত্রদল ৫ই আগস্টের পালা পরিবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছে। সংগঠন হিসাবে, ছাত্র সংগঠন হিসাবে আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অনেকে থাকতেই পারে, ছিল, আমরা সেটা স্বীকার করছি। ছাত্র সংগঠন হিসাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা। এবং আপনি দেখবেন যে ৫ই আগস্টের প্রেক্ষাপটে, আপনি জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে যে আন্দোলন শুরু হলো, আমাদের বিএনপি পরিবারের ১১,০০০ নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে। থ্রেট কারা? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তখনকার সভাপতি মাজহারুল ইসলাম সোহেল বলছে যে আন্দোলন করতেছে ছাত্রদল, শিবিরের কথা বলেছে, যে তারেক রহমানের নির্দেশে হচ্ছে, সেই ফুটেজগুলিতে এখন ভেসে বেড়াচ্ছে। আপনি থ্রেট কারা? যাদেরকে গ্রেপ্তার করতেছিল, যাদেরকে নিয়ে নির্মমভাবে নির্যাতন করতেছিল কাউন্টার টেরোরিজমের ডিবিতে, অন্যান্য সংস্থাগুলিতে, কই আপনাদের তো কাউকে ধরে নেয়, আপনাদেরকে কাউকে তো রিমান্ডে নিল না, আপনাদেরকে থ্রেট মনেই করে নেয়। এবং মোস্ট ইম্পর্টেন্টলি মিডিয়া হলে আমার এই কথাটা বলতে হয়, এই কুসুম কুসুম আলাপে শেখ হাসিনার পতন হতো না। তো আপনি ৫ কোটি মানুষ এক জায়গায় জড়ো করেন না কেন, হতো না? যখন পুলিশ ভয় পেয়েছে, যখন থানা জ্বলেছে, যখন বিভিন্ন সংস্থা ভয় পেয়েছে, তখন না পদত্যাগের প্রশ্ন আসছে। এইগুলি তো দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার সঞ্চিত ফসল। এগুলি কীভাবে করতে এটা আমরা জানি। একটা টিয়ার সেলের ঝাঁজ সহ্য করার সক্ষমতা কয়জনের আছে আমরা তো জানি। আমরা এটাই হ্যাবিচুয়াল হয়ে গেছে, আমরা অভ্যস্ত হয়ে গেছে, যার কারণে আমরা ছিলাম। আমরা কিন্তু কথা বলার সময় ওনাদের ক্রেডিট দিয়েই বলি, যেহেতু ওনারা এখানে নেতৃত্ব দিয়েছে, পেছন থেকে আমরা সহযোগিতা করেছি, একটা পর্যায়ে সবাই সামনে চলে এসেছে। তার মানে আপনাদের সহযোগিতা না থাকলে এই পট পরিবর্তন হতো না, এমন কি বিষয় না? আমাদের না থাকলে বলতে আমি কারো অবদানকে ছোট করে দেখতে চাই না। আমি যে কথাটা বললাম, যে যেই রিক্সাওয়ালা জীবন দিয়েছে অথবা যে শ্রমিক জীবন দিয়েছে, মানে তারা যেটি বলছেন এখন, যে তারা ছাত্র দলকে ইঙ্গিত করে বলছেন বা বিএনপিকে ইঙ্গিত করে বলছেন যে তারা পালিয়ে বেরিয়েছে, তারা এটার সঙ্গে ছিল না, আমরা এটা সংগঠিত করেছি। কিন্তু আপনি বলছেন অবশ্যই এটার পিছনে পুরো সহযোগিতা ছিল আপনাদের। দেখুন, যদি ছাত্র দলের মতো এত বড় সংগঠনের সহযোগিতা না থাকতো, তাহলে কি এই পরিবর্তনটা হতো না? আমি বলছি যে অনেকগুলো উপাদান ছিল এখানে, আমরা একটি উপাদান। আমি কারো অবদানকে ছোট করে দেখতে চাই না, তাদের ভূমিকা ছিল, কিন্তু তাদের যে সমন্বয়ক প্যানেল ছিল, তাদের অধিকাংশই আমাদের সাথে প্রতিদিন তাদের কথা হতো, প্রতিদিন এই পরিস্থিতিতে কি করা যায়, এই পরিস্থিতিতে কি করব, তখন কিন্তু তারা বড় ভাই হিসাবে, বন্ধু হিসাবে, সহযোদ্ধা হিসাবে আমাদের পরামর্শ নিয়েছে। এবং আমরা
কোথায় কি লাগবে না লাগবে, কি কি ধরনের উপকরণ দিয়ে সহযোগিতা করা যায়, সেগুলি সব সময় আমরা কানেক্টেড ছিলাম। এখন যদি কেউ অস্বীকার করে তখন তো সত্যকে অস্বীকার করা হবে। তো এবং পরিসংখ্যানই তো বলে দেয় আপনি কী ধরনের ম্যাচ খেলেছেন, সেটা তো আপনার স্কোরবোর্ডেই দেখা যাচ্ছে যে এই নেতাকর্মীরা আহত হয়েছে, আমাদের এতগুলি মানুষ গ্রেপ্তার হয়েছে, এতগুলি লোক রিমান্ডে ছিল, আমাদের অধিকাংশ জাতীয় নেতাই তো গ্রেপ্তার হয়ে গেছিলো। এই তো যদি বিএনপিকে থ্রেট মনে না করতো, আন্দোলন হচ্ছে ছাত্রদের সাথে, তাহলে বিএনপি নেতাদের কেন গ্রেপ্তার করলো? কারণ গভর্নমেন্ট জানে যে কারা আসল থ্রেট, তাদেরকে গ্রেপ্তার করতেছিল তখন স্বৈরাচারী সরকার। এখন এই কথা যদি ঢালাওভাবে বলে সেটা খুবই দুঃখজনক, এবং এটা এই 24 জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সাথে সরাসরি সাংঘর্ষিক বক্তব্য। আপনি কোনোভাবেই এত বড় একটা রাজনৈতিক দলের এত অবদানকে, এত মানে মানুষের জেল জুলুম যেটি এই আন্দোলনে হলো, এতগুলি মানুষ জীবন দিল, আপনি ওয়াসিম আকরাম আমাদের ছাত্রনেতা, সেটা তো আপনি মুছে ফেলতে পারবেন না, এটা তো ইতিহাস। সুতরাং যারাই বক্তব্য দিচ্ছে তারা এই চেতনাকে ধারণ করে না বলে আমার কাছে স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে, এবং এটা আরেকটা ফ্যাসিবাদী আচরণ বলে আমার কাছে মনে হয়। কিন্তু তাদের প্রতি অনুরোধ থাকবে যে এখন এইসব বক্তব্য দেওয়ার সময় না, কারণ আপনার কোনো বক্তব্যের মাধ্যমে যাতে পতিত স্বৈরাচার আবার ফিরে আসার সুযোগ না পায় সে বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে। এবং এত যাদের ত্যাগ ছিল, এত বছর যারা সংগ্রাম করেছে, জেল খেটেছে, এখন গতকালকে আমার সাথে সার্জিসের একটা টকশো ছিল, সেখানে এই প্রায় একই ধরনের বয়ান আসছে। তা আমি বলেছি যে আপনি পৃথিবীর বহু দেশে অনেক ন্যায্যতার আন্দোলন দেখা গেছে 20 বছর পরে, 30 বছর পরে সফলতার দ্বারপ্রাণ সফল হয়েছে, এবং সেই সমস্ত আন্দোলনে যারা নায়ক ছিল তাদেরকে আমরা মহানায়ক হিসাবে ইতিহাসে আমরা জায়গা দিই সারা পৃথিবীতে। তা আপনি কি তাদেরকে ব্যর্থ বলবেন? আন্দোলনটা তো হচ্ছে যে এটা একটা ওই গায়ে যেরকম ফোড়া হয় সেরকম বিষয়, যে ভিতরে অনেক প্রয়োজন সৃষ্টি হয়, এইটা মুখটা সরিয়ে দেওয়ার দরকার হয়। সেখানে যে কোনো একটা ছোট ছোট ঘটনা থেকে কিন্তু বিপ্লব হয়ে যায়, যে ওই যে দীর্ঘ পুঞ্জীভূত ক্ষোভ থেকে বিস্ফোরণ একটা জায়গায় হয়, সেই বিস্ফোরণটা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়। এবং আমরা তো সুযোগ খুঁজতেছিলাম যে আমাদের দরকার ছিল হাসিনার পতন, কার মাধ্যমে হয় সেটা আমাদের দেখার বিষয় না, কারণ সে যে স্টাইলে চলছিল সেখানে আর বাংলাদেশের মানুষের কাছে মুক্তির কোনো অবিকল্প অভিন্ন কোনো পথ ছিল না। হাসিনার পতন বাংলাদেশের জন্য জরুরি ছিল। এখন এরা যারা বক্তব্য দিচ্ছে তাদের অবশ্যই প্রত্যেকের অবদানকে স্বীকার করে বক্তব্য দিলেই তারা এই স্টেক হোল্ডার হওয়ার দাবি রাখে। আর যদি তারা এই রকমের বক্তব্য দেয় তাহলে আমরা মনে করবো যে না, তাদের যে নতুন রাজনৈতিক দল গড়ে তোলার যে চেষ্টা, এটাকে আপনারা কিভাবে দেখেন? আমি খুবই সাধুবাদ জানাই, কারণ দল করার, রাজনীতি করার অধিকার সবার রয়েছে। ওনারা দল করার পরে বাংলাদেশের সাধারণ মানুষ যদি মনে করে যে না ওনাদের এই দল বাংলাদেশের জন্য দরকার, বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য, সেটা সাধারণ মানুষই তাদেরকে পছন্দ করবে। কারণ হচ্ছে এখন তো মুক্ত বাক মন খুলে কথা বলার সময় এখন আছে, আর যার কারণেই তো আমরা হাসিনার বিরুদ্ধে সবাই নেমেছিলাম। তো এই সময় এসে তো আমরা নিশ্চিত যে ইনশাল্লাহ একটি ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন বাংলাদেশে হবে। সেখানে যদি মানুষ মনে করে যে না তারা দেশ চালানোর মতো যোগ্য, অবশ্যই মানুষ তাদেরকে বেছে নেবে। আর যদি মনে করে তারা যোগ্য না, অন্য কেউ যোগ্য মানুষ বেশি। সুতরাং এখানে প্রক্রিয়া খুবই স্বচ্ছ এবং স্পষ্ট, এখানে দ্বিচারিতার কোনো সুযোগ নেই। আর রাজনীতি যদি তারা করতে চায়, ইয়াং এনার্জেটিক ব্লাড মানুষ যদি পছন্দ করে, ওয়েলকাম, সমস্যা নেই। আপনি ভালো মানুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করলে তো ভালোই লাগে, ঠিক আছে। আপনি যদি বিশ্বাস করেন যে কেউ থাকবে না, আমি হাসিনার মতো গোল দিয়ে তারপরে ক্ষমতায় থাকবো, সেটা তো ওই ফ্যাসিবাদী আচরণ বলে আমার কাছে মনে হয়। সুতরাং তাদের রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াকে আমি প্রচণ্ড রকম সাধুবাদ জানাই, এবং আমরা বিশ্বাস করি যে না, যে জুলাই অভ্যুত্থানের যে চেতনা নিয়ে তারা কথা বলে সেইটা তাদের আচার আচরণ এবং রাজনৈতিক বক্তব্য কথনে স্পষ্ট হয়ে উঠবে যে না আসলেই তারা সেই চেতনাকে ধারণ করে কিনা। ধানমন্ডি 32 নম্বর সহ বিভিন্ন জায়গায় যে ভাঙচুর চলল, এটাকে জাতীয়তাবাদী ছাত্রদল কিভাবে দেখে? 32 থেকে বাকশালের জনক শেখ মুজিবের অনেক বিষয় আমরা দেখেছি। আমরা 32 থেকে বাকশালের জনক দেখেছেন, 32 নম্বর থেকে 71-এর জনক দেখেন? আমি ওই জায়গাটা আসতেছি, আপনি শুনেন। আজকে যদি আপনি একটি সামাজিক আন্দোলনে বা একটি রাজনৈতিক আন্দোলনে আপনি নেতৃত্ব দেওয়ার পরবর্তী সময়ে আপনি ফ্যাসিস্ট হয়ে যান, আপনি কর্তৃত্ববাদী হয়ে যান, বা আপনি দেখা গেছে বিসিএস ক্যাডার হলেন, আপনি তো বিসিএস মেধাবী না হলে তো বিসিএস ক্যাডার হওয়া যায় না, বিসিএস ক্যাডার হলেন, হওয়ার পরে যদি আপনি দুর্নীতিগ্রস্ত হয়ে যান, তখন কি আপনার আগের যে আপনি মেধাবী ছিলেন সেই কারণে পরবর্তীতে মানুষ আপনাকে ছাড় দেবে? সেটা তো দিবে না।
সে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ওনার অবদান রয়েছে, সেটা তো সবাই স্বীকার করে। পরবর্তী কার্যক্রমগুলি উনি যে বাংলাদেশের মানুষের রাজনীতি করার অধিকার কেড়ে নিয়েছিলেন, বাকশাল প্রতিষ্ঠা করে, এটাকে আপনি অস্বীকার করবেন না। তো ওনার ছেলেরা যে ব্যাংক ডাকাতির সাথে জড়িত ছিল, সেটাকে আপনি অস্বীকার করতে চান? সেটা তো, এটা তো ইতিহাস। আপনি ইতিহাসের তো একটা অংশকে নিয়ে তারপরে টোটাল বক্তব্য দিতে পারেন না। উনি যেরকম স্বাধীনতা সংগ্রামে ওনার অবদান ছিল, পরবর্তী কার্যক্রম ওনাকে ওরকম প্রচণ্ড রকম বিতর্কিত করেছে। ওনার কন্যা হিসাবে যদি আপনি ওনাকে বলেন যে না আমি হাসিনাকে ভোট দিয়ে যাব, সেটা কি বিবেচনা প্রসূত কোনো কাজ হবে? আপনি যার যার কাজ অনুযায়ী তো তার কাজের প্রতিফলন পাবে। সুতরাং এই ধানমন্ডির 32 নম্বরে এই যে ফ্যাসিজমের সময় 32 নম্বরে ওই বাড়ির প্রতি, কংক্রিটের দেয়ালের প্রতি তার কার কোনো ক্ষোভ ছিল না? ছিল, থাকার কথা কি? না, থাকার কথা না। কিন্তু সেটাই তো ভাঙা হলো না, সেটা ভাঙা হলো। ওখান থেকে মানুষ, এই যে আমরা যেটা ইসলামের ইস্যু দেখি, শয়তানের ঢিলমালে একটা স্পটে গিয়ে কেন মারে, মানে একটা কারণে তো এই বিষয়টা আসে। আমি কোনোভাবেই আমার বক্তব্যের মাধ্যমে এটা উৎসাহিত করতে চাচ্ছি না। আমি এই কথাটা শেষ করি, নাহলে একটা মানে খণ্ডিত বক্তব্য থেকে যাবে। যে মব সৃষ্টি করার, মব কালচারকে আমি কোনোভাবেই উৎসাহিত করতে চাই না। কিন্তু ধানমন্ডি 32, 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ, গুলিস্তান, এগুলির প্রতি মানুষের ক্ষোভ কেন? ক্ষোভ হচ্ছে হাসিনার ফ্যাসিজমের কারণেই ক্ষোভ। তো এই বিষয়টা যে আবার দেশব্যাপী যাতে স্প্রিড আউট না হয়ে যায়, সেই বিষয়ে বক্তব্য আসা জরুরি, সচেতন হওয়া জরুরি, এবং খুবই বিবেচনাপ্রসূতভাবে এগিয়ে যাওয়া জরুরি। যে যা হয়েছে ধানমন্ডি 32 ওই পর্যন্তই শেষ থাকুক। এইটার ধারাবাহিকতায় বাংলাদেশের অন্যান্য জায়গায় যারা এমপি মন্ত্রী ছিল তাদের বাড়িঘরে এগুলি এখন নতুন করে আর কোনো কিছু করার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করছি না। আমরা মনে করি যে কোনো এলাকার কোনো এমপি সে যদি দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস্ট হয়ে, অবশ্যই হাসিনার সময় যারা ছিল সবই তো ফ্যাসিস্ট প্রায়, তাদের বিচার করার জন্য বাংলাদেশের প্রচলিত বিচার ব্যবস্থা রয়েছে। তাদেরকে পাবলিক গ্রেফতার করে, মানে পুলিশকে সহযোগিতা করে গ্রেফতার করতে, পুলিশে ধরিয়ে দেখ, রাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমে তাদের বিচার হোক। কিন্তু এই কালচারটিতে যা তৈরি করে, উত্তেজনা তৈরি করে তৃতীয় পক্ষ কেউ সুযোগ সুবিধা যাতে না নেয়, সে বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি রাখা উচিত বলে মনে করি। 6 মাস পর কেন এই ভাঙচুরের প্রয়োজন পড়লো? সর্বশেষ আপনি দেখবেন যে ইউনিসেফের তথ্য অনুযায়ী যে কতগুলি শিশুকে হত্যা করলো। এত সাধারণ ছাত্র জনতার উপর গুলি চালানোর পরে তার মধ্যে কোনো ধরনের কোনো উপলব্ধি, কোনো অনুশোচনাবোধ না এসে উনি কিন্তু বাংলাদেশে থাকাকালীন সময়ে যে বক্তব্য দিতেন ঠিক একই স্টাইলের, যে উনি যদি আবার কোনো সময় ব্যাক করতে পারে, উনি যে আবার ব্যাপকতরভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে যাবেন, সেটি কিন্তু ওনার বক্তব্য স্পষ্ট হয়ে উঠছে। সুতরাং কোনো প্রকারের অনুশোচনা বোধ না এসে উনি আবারও বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র করার, যে গভীর ষড়যন্ত্র করার যে বক্তব্য দিচ্ছিলেন, সেটা মানুষ সাধারণভাবে মেনে নিতে পারে নাই। ভাঙচুরটা কিন্তু বক্তব্য শুরুর আগেই শুরু হয়েছিল না, উনি এর আগেও তো অনেক খণ্ডভাবে, অনেক সময় অনেকের সাথে ফোন আলাপে উনি দিয়েছেন, অনেক সময় উস্কে দিয়েছেন, অনেক সময় উনি হামলা করার, প্রতিরোধ করার নির্দেশনা কিন্তু এখনও দিয়ে যাচ্ছেন। টুকটাক আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন মাধ্যমে। দেখা গেছে একজন কোনো লোকাল নেতাকে ফোন দিয়ে উনি বলছে তোমরা কেন পিটাও না। সুতরাং ওনার কিন্তু পরিবর্তন হয় না, ওনার মানসিকতার কোনো পরিবর্তন হয়নি। সেই ধরনের একজন মানে রক্তক্ষেকো মহিলা আবার এসে জাতিকে বিভ্রান্ত যাতে না করতে পারে, তার আগেই মানে মানুষ একটা কোথায় প্রতিবাদ করবে। এখন তো আওয়ামী লীগের কাউকে দৃশ্যমান পাচ্ছে না, সেই কারণে ওইখানে গেছে বলে আমার কাছে মনে হচ্ছে। আমার আবার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর যদি আবারও বক্তব্য দেন, তখন কি ভাঙচুর করা হবে? আপনাদের মিডিয়ার প্রতিও সাধারণ মানুষের অনুরোধ, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওনার কোনো বক্তব্য বিবৃতি প্রচার করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ উনি প্রয়োজনও নেই, ক্ষমতাও নেই। হ্যাঁ, এবং এটা উচিতও না। তাহলে আমার মনে হয় যে যদি কোনো মিডিয়া সেটা করে থাকে, সেটা ফ্যাসিবাদকে প্রমোট করা হবে। সুতরাং সেই বিষয়ে আমাদের সচেতন থাকা উচিত। আর যেহেতু 32 নম্বরের হিসাব শেষ, আমার মনে হয় না যে মানুষের আর কোনো বিশেষ স্থাপনা নিয়ে কোনো ক্ষোভ থাকতে পারে। এখন ক্ষোভ বলেন, লক্ষ্য বলেন, উদ্দেশ্য বলেন, সেটা হচ্ছে ফ্যাসিবাদের বিচার করা, এবং এমনভাবে বিচার করা যাতে এই দেশে আর কেউ ফ্যাসিস্ট হওয়ার কোনো দুঃসাহস না দেখে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে 32 নম্বর ভেঙে দেওয়ার মধ্য দিয়েই ফ্যাসিবাদ তৈরির সেই সংখ্যাটা শেষ? না, ফ্যাসিস্ট যে তৈরি হয় সেটা তো আপনার কোনো ভবনের সাথে মানে সম্পর্ক না, কারণ ভবনের প্রতি যেহেতু রাগটা আপনাদের। না, আমাদের না, ভবনের প্রতি আমাদের রাগ বলতে ওখানে দেখবেন যে সকল শ্রেণী পেশার মানুষ গিয়েছে ওইখানে। জাতীয়তাবাদী ছাত্র দলের কেউ ছিল ওখানে? আমাদের বক্তব্য খুব স্পষ্ট যে এই বিষয়টি 32ই কবর রচিত হয়ে গিয়েছে।
এই যে মানে এটা সারা দেশে যাতে ছড়িয়ে না পড়তে পারে, এবং অলরেডি সেটা বন্ধ হয়ে গিয়েছে। এবং আপনি দেখবেন যে ওই সময় যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছিল, বিভিন্ন পেশার বিভিন্ন অঙ্গনের যারা যে 32 থাকা উচিত না, তারাও কিন্তু সেই জায়গাটা থেকে ফিরে এসেছে। তারা সেই বক্তব্য দিচ্ছে না যে অন্য কোথাও হামলা করা উচিত, অর্থাৎ এটা এখানে শেষ। আপনি বলছেন যে দীর্ঘদিন নির্যাতনের মুখে ছিল জাতীয়তাবাদী ছাত্রদল, তা এখন তো সেই নির্যাতন মুক্ত হয়েছে, অত্যাচার মুক্ত হয়েছে, একদম ওপেন সব কর্মসূচি পালন করতে পারছে। তো ছাত্রদল এই এখন তো জাতীয় রাজনীতি ইস্যু নেই, সেক্ষেত্রে ছাত্রদলের এখন কর্মপরিকল্পনা কি হবে? কিভাবে ছাত্রদলকে এগিয়ে নিয়ে যাবেন আপনারা যারা সিনিয়র রয়েছেন? 5ই আগস্ট যে ঘটনা ঘটলো দেশে, সেখান থেকে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের একটা প্রত্যাশা আছে এই অভ্যুত্থানকে কেন্দ্র করে, যে আমাদের যে সমাজ ব্যবস্থা চলতেছিল 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে, যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, সেখান থেকে একটু পরিবর্তন আসুক। মানুষ যেরকমের সমাজের বিভিন্ন জায়গায় স্তরে স্তরে যেরকম দুর্নীতি দুর্বৃত্তায়ন রয়েছে, সেগুলি থেকে মানুষ মুক্তি পাক। একই রকম শিক্ষার্থীদের ছাত্র রাজনীতি নিয়ে একটি প্রচণ্ড আকাঙ্ক্ষা রয়েছে, যে ছাত্রলীগ যে স্টাইলে গেস্ট রুম করতো, যেরকমের প্রোগ্রামে জোর করে ডেকে নিয়ে আসা, শুধুমাত্র মানে আওয়ামী লীগের হাইকমান্ড যা বলে সেইভাবে কাজ করা, মানে বিভিন্ন বিষয় থেকে যে ছাত্র বান্ধব শিক্ষার্থী বান্ধব একটি কর্মসূচির মধ্যে শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা প্রত্যাশা অনুযায়ী ছাত্র সংগঠনগুলি পরিচালিত হোক, সেই বিষয়টা কিন্তু ফুটে উঠেছে। এবং সেই ছাত্র জনতার আকাঙ্ক্ষা ধারণ করে 5ই আগস্ট পরবর্তী সময় আমরা পরিকল্পনা আলাদাভাবে ঠিক করছি, এবং আমাদের কার্যক্রমের মধ্যে সেটা স্পষ্ট রকম ফুটে উঠেছে। আপনি দেখবেন মানে যেহেতু মানে হাসিনার এই 15.5 বছরে আমরা সবচেয়ে নিপীড়িত ছিলাম, তো ক্ষোভ তো আমাদের বেশি থাকার কথা। কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে, কোনো শিক্ষার প্রতিষ্ঠানে আমরা এমন কোনো পরিবেশ তৈরি করিনি যে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়, সাধারণ শিক্ষার্থীরা রাজনীতির প্রতি বিরূপ ধারণা সৃষ্টি করে। অর্থাৎ যে আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে তারপর আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছি। এবং 5ই আগস্ট পরবর্তী সময় আমরা কেন্দ্রীয় সংসদ থেকে মানে 28টি সাংগঠনিক টিম আমাদের করা হয়েছে, এবং কেন্দ্রীয় সংসদের শীর্ষ 5 জন নেতা আমরা বাংলাদেশের সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শারীরিকভাবে নিজে প্রত্যেকে গিয়েছি, যে আমরা গিয়ে সেখানে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষার্থীদেরকে আমরা মতামত চেয়েছি যে আপনারা পরিবর্তিত প্রেক্ষাপটে কী ধরনের রাজনীতি প্রত্যাশা করেন, আপনারা বাংলাদেশের ছাত্র রাজনীতিকে কীভাবে দেখতে চান। এবং শিক্ষার্থীদের মধ্য থেকে নেতৃত্ব বেছে আনার জন্য আমরা একাধিক প্রক্রিয়া অবলম্বন করেছি, এবং সেখানে শিক্ষার্থীরা এই বিষয়ে ওনারা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা স্বতঃস্ফূর্ত সাধুবাদ পেয়েছি যে না, আপনাদের এই কাজগুলি ভালো হচ্ছে। এবং শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কী কী সমস্যা আছে, সেই সমস্যাগুলি কি সমাধানের উপায় এবং তৎসংশ্লিষ্ট নেতৃত্বের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়গুলি আমরা চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি 5ই আগস্ট পরবর্তী সময়ে যেই সংগঠন দানবীয় রূপ ধারণ করেছিল ফ্যাসিজমের সময়ে, বাংলাদেশ ছাত্রলীগ, যে সংগঠনটি নিষিদ্ধ হয়েছে, সেই সংগঠনের অনেক নেতাকর্মীর মাধ্যমে আমাদের অনেক সাধারণ শিক্ষার্থী বা ভিন্ন মত অবলম্বন করে এমন অনেকে কিন্তু নিপীড়নের শিকার হয়েছে, অনেককে নির্মম অত্যাচার করা হয়েছে, হাত পা ভেঙে দেওয়া হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, বিশ্বজিৎ আবরাদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং সেই বিচার প্রক্রিয়াটি যাতে দ্রুত ত্বরান্বিত হয়, সেই জন্য কিন্তু আমরা সর্বশেষ 2 দিন আগেও আমরা বাংলাদেশের 2600 শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ছাত্রদল ফ্যাসিস্টদের বিচারের জন্য মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে। এবং 18ই জানুয়ারি কেন্দ্রীয়ভাবে আমরা ঢাকাতে কিন্তু শহীদ মিনার আমরা প্রোগ্রাম করেছি, আমরা মিছিল করেছি। সুতরাং ছাত্র জনতা, এবং আপনি মোস্ট ইম্পর্টেন্টলি আপনি আগে ছাত্র রাজনীতি দেখতেন যে বাইক শোডাউন করা, তারপরে ভাই আসলে ক্যাম্পাসে স্লোগান দেওয়া যে অমুক ভাই আসছে, অমুক ভাইয়ের আগমন। আপনি বাংলাদেশের কোনো ক্যাম্পাসে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বললাম যে কোনো ক্যাম্পাসে আপনি জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো শীর্ষ নেতা গিয়েছে, এ ধরনের মিছিল হয়েছে, বাইক শোডাউন হয়েছে, আপনি দেখাতে পারবেন না। সুতরাং ছাত্রছাত্রীরা, সাধারণ শিক্ষার্থীরা যে প্রত্যাশাটা করে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে, সেই প্রত্যাশার জায়গায় আমরা স্পষ্টভাবে রয়েছি। এবং আমরা বিশ্বাস করি যে এই যে ছাত্র জনতা যে রক্ত দিয়েছে, সেই স্পিরিটকে ধারণ করে অপর ছাত্র সংগঠনও যে ছাত্র বান্ধব কর্মসূচি এবং ছাত্রদের জন্য, ছাত্রদের কল্যাণে যে কর্মসূচি, সেটির দিকে এগিয়ে যাবে এবং যাচ্ছে। এবং আমরা তো অবশ্যই সেই বিষয়টি সামনের দিক থেকে আমরা ছাত্রদল নেতৃত্ব দিচ্ছি। 5ই আগস্টের
পট পরিবর্তনে আপনাদের সঙ্গী যারা ছিলেন, কিছু রাজনৈতিক দল বা অন্যান্য সংগঠক যারা ছিলেন, তাদের কেউ কেউ অভিযোগ করছেন, ছাত্রদলকে ইঙ্গিত করে বলছেন যে ছাত্রদল তখন পালিয়ে থাকলেও এখন বিভিন্ন দখলদারিত্বের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা বলছি না যে আমরা সবাই ফেরেশতা। আমাদের এত বড় ছাত্র সংগঠন যেখানে 50 লক্ষর অধিক নেতাকর্মী রয়েছে, সেখানে আপনার কিছু ছেলে অপরাধে জড়িয়েছে, এটা খুব স্বাভাবিক বিষয়। আপনারা যদি ফ্যামিলিতে 7-8 ভাই বোন থাকেন, সবাই তো আর অফিসার হয় না, দু একজন তো বিপথেও যায়। কিন্তু পরিবারের গার্ডিয়ান সেটার বিচার করছে কিনা, সেই বিষয়ে আন্তরিক কিনা, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দল এবং আমাদের ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ, আমরা যার যেখানে অভিযোগ পেয়েছি আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি, অনেককে বহিষ্কার করা হয়েছে। অর্থাৎ এবং এমনও হয়েছে যে আমাদের কোনো ইউনিটের নেতা কোনো অপরাধে জড়িয়ে গিয়েছে, আমরা নিজেরা তার বহিষ্কার তো করেছি, মামলা দিয়ে পুলিশের মাধ্যমে গ্রেপ্তার করে দিয়েছে। সুতরাং আপনি কতটা স্বচ্ছতার জায়গায় থাকলে এই কাজটি করতে হবে? আপনি কি হাসিনার দীর্ঘ 15.5 বছরের ফ্যাসিজমের সময় বাংলাদেশের কোথাও দেখেছেন যে ছাত্রলীগের কাউকে ন্যূনতম কোনো অপরাধের কারণে বহিষ্কার করেছে, সংগঠন নিজে মামলা করে বাদী হয়ে তারপরে পুলিশের হাতে সোপর্দ করে দিচ্ছে? এই উদাহরণ কিন্তু আপনি দেখাতে পারবেন না। আমি যারা সমালোচক তাদের সমালোচনাকে আমরা সাধুবাদ জানাই, সমালোচনাকে গ্রহণ করি, পাশাপাশি ওনাদের একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে সমালোচনা কখনো ঢালাওভাবে করবেন না। আপনার একটা মানে খুব বাজে জায়গা থেকে যে সংস্কৃতির পরিবর্তন হচ্ছে, এই যে আমরা শোডাউন দিচ্ছি না, এই যে বাইক শোডাউন দিচ্ছি না, এই যে ওই আগের কোনো কালচারে ফিরে যাচ্ছি না, সেই বিষয়টিকে তো আপনাদের ধন্যবাদ জানানো উচিত, সাধুবাদ জানানো উচিত। পাশাপাশি যদি অপরাধ কেউ করে সেটিকে আপনারা ওই পুলিশে ধরিয়ে দিন, আমাদেরকে অবহিত করুন যে আপনাদের এই ছেলেটাই অপরাধের সাথে জড়িত রয়েছে। সুতরাং এই ধরনের একেবারেই ওপেন ডেমোক্রেসি, যে আপনার ভুল ধরিয়ে দেওয়ার কে আমরা স্বাগত জানাই। আপনি কোথাও আমরা আহ্বান করেছি যে কেউ যদি আমাদের ছাত্রদলের কোনো উপজেলা জেলা কোনো অপরাধে জড়িয়ে যায়, আপনারা প্রতিরোধ করুন, ধরিয়ে দিন। আমরা তো তাদেরকে শেল্টার দিচ্ছি না। আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, উনি কিন্তু কয়েকদিন আগেও বলেছেন যে আমরা কেউ অপরাধ করলে তাকে আমরা ওন করব না, তার দায়িত্ব আমরা নিব না। সুতরাং বক্তব্য খুব স্পষ্ট। আমরা বলছি না যে আমাদের কেউ একেবারেই কোনো অপরাধে জড়িত হয়েছে, কিন্তু যারা বলছে, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বলেন, সমন্বয়ক প্যানেল বলেন, আমরা কিন্তু ওনাদের কথাও তো শুনি যে ওনারা অনেক অফিস আদালতে যান, ওনারা এই টেন্ডার নিয়ে কথা বলেন। আমরা এটা চর্চা করছি না, আমরা চর্চা করছি যে না, মানুষ যে কারণে রক্ত দিয়েছে সেই বিষয়টি যাতে মানুষ বুঝে যে না, আমাদের স্বজনের রক্তের মাধ্যমে বাংলাদেশে একটি পরিবর্তন সাধিত হয়েছে। সুতরাং এই ঢালাওভাবে অভিযোগ, ঢালাওভাবে সমালোচনা না করে গঠনমূলক সমালোচনা করুন, যাতে আমরাও শিখতে পারি, আমরাও সংশোধিত হতে পারি এবং মানুষ যেটা প্রত্যাশা করে সেটা হয়। জাতীয় রাজনীতি কবে আশা করেন? দেখুন, জাতীয় রাজনীতি বা এইটা সংগঠনই মনে করবে যে কোন নেতৃত্বের কতদিন থাকা দরকার না, সংগঠনের কর্মীরা তারাই মনে করবে। সেই প্রক্রিয়ায় যদিন ছাত্রদল থেকে বিদায় নিলে তারপরে পরবর্তী সময়ে কর্মপন্থা নির্ধারণ করা হবে এবং সেই অনুযায়ী জাতীয় রাজনীতিতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র নেতা হিসাবে আপনি অনেক সংগঠনের পক্ষ থেকে অনেক প্রত্যাশার কথা বলেছেন। আপনার ব্যক্তিগত প্রত্যাশা কি? ব্যক্তিগত প্রত্যাশা হচ্ছে দুটো। একটি হচ্ছে মানে একই রকম প্রত্যাশা, সেটা হচ্ছে ছাত্রদল থেকে যেদিন বিদায় নিব সেদিন যাতে সাধারণ আমাদের যারা সহযোদ্ধা কর্মী তারা যাতে অনুভব করে, যে আমার প্রয়োজনীয়তা অনুভব করে, যে না, সংগঠনের জন্য এই কাজগুলি করে যেতে পেরেছি বা চেষ্টা করেছি। আসলে মানুষ হিসেবে আমরা সবাই তো অপূর্ণ, আমরা তো কেউ পরিপূর্ণ না। তো যতটুকু দেওয়ার সংগঠনকে দেওয়ার চেষ্টা করেছি এবং যতদিন আসি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি জাতীয় রাজনীতিতে প্রবেশের পরে আমরা সবাই তো দুনিয়ায় ক্ষণস্থায়ী, আমাদের চলে যেতে হবে। আমার এতটুকুই চাওয়া, সেটা আমি আমাদের সহযোদ্ধাদের বহু আগেও অনেকবার বলেছি, অনেক আড্ডায়, যে একটা মানুষ হিসাবে যখন আমি সমাজ থেকে বিদায় নিব তখন সমাজে যাতে একটা অভাব অনুভূত হয় যে এই নামের একটি ব্যক্তি দুনিয়া থেকে চলে গিয়েছে, বা আমি যদি চলে যাওয়ার পরে গ্রামের 10 জন মানুষের 2-4 দিন শোক পালন না করলো বা 2-4টা দোকান বন্ধ না থাকলো, যে না, এই ব্যক্তিটা আজকে চলে গিয়েছে, তার অপূর্ণতা সমাজেরই, তার চলে যাওয়া সমাজের একটা বড় ধরনের অপূর্ণতা, এবং ওই জানা যায় একটা বড় উপস্থিতি বলে দেবে যে না, এই মানুষটি কেমন ছিল। এরকম তো
মানে মিলিয়ন মিলিয়ন মানুষ দুনিয়া এসেছে যে যারা চলে যাওয়ার পরে সমাজে কোনো রকম কোনো তারতম্যের সৃষ্টি হয় না, মানুষ মনেই করে না যে কেউ চলে গেছে, দুদিন পরে ভুলে গেছে। সুতরাং ওই ধরনের জীবন চাই না, যে জীবনে আপনি চলে যাওয়ার পরে কেউ না কাঁদবে। মানুষ মনে রাখার মতো, সমাজ মনে রাখার মতো কিছু কাজ করে যেতে চাই, যাতে পরবর্তীতে মানুষ মনে রাখে যে না, এই নামের একটি ব্যক্তি ছিল, সে রাজনীতি করেছে বা অমুক দলের অমুক নেতা ছিল। অনেক কথাই হলো, আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে। আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, এখন যেইভাবে দেশ চলছে আমরা জানি কোনো নির্বাচিত সরকার নেই, তো নির্বাচিত সরকারের জন্য তো অবশ্যই একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। সেই নির্বাচনটা কবে চাচ্ছেন, নাকি এই অবস্থায় চলুক এটাই চাচ্ছেন? অবশ্যই না, আপনি কখনোই গণতান্ত্রিক প্রক্রিয়া, জনগণের প্রতিনিধিত্বকারী সরকার ছাড়া কোনো সরকারই ভালোভাবে দীর্ঘদিন রাষ্ট্র চালাতে পারবে না। সেই উদাহরণ আমরা পৃথিবীতে বহু দেখেছি, বাংলাদেশেও দেখেছি। তো এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা সরকার এখন আছেন তারাও এটা অনুভব করেন যে না, জনগণের প্রতিনিধিত্বকারী সরকার দরকার আছে, অর্থাৎ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার। এই যে উপদেষ্টা পরিষদ আছে, এখানেও তো সবাইকে ওইভাবে বিভাগ বন্টন করে দেওয়া হয়নি, এবং তাদের আচরণই মনে হচ্ছে একটি খণ্ডকালীন বিষয়। আমাদের যেটা চাওয়া সেটা হচ্ছে, এখন এক ধরনের বয়ান তৈরি হচ্ছে যে আগে সংস্কার পরে নির্বাচন। এই বয়ানটিও কিন্তু গণতন্ত্রের জন্য অশনি সংকেত। সংস্কার তো আপনি একটা সরকার পরিপূর্ণভাবে কখনোই শেষ করতে পারে না, সম্ভবই না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার একটি গতিশীল প্রক্রিয়া। আপনি একটা কাজ শুরু করেছেন, সেটি আপনি অর্ধেক করলে আমি অর্ধেক এগিয়ে নিয়ে যাব, এইভাবেই সংস্কার আগায় এবং সমাজও এইভাবে আগায়। এখন আপনি একজন কর্মকর্তা যদি মনে করেন যে 6 মাস চাকরি আছে, তার ভিতরে সে কোনো প্রজেক্টের কাজ ধরলো, সেই কাজ শেষ হতে 5 বছর লাগবে। সেই 5 বছরের জন্য কি আপনি ওই কর্মকর্তাকে আবার মানে ওনার চাকরি 5 বছর বাড়ায় দেবেন? সেই সুযোগ তো বাংলাদেশের সংবিধান, পৃথিবীর কোথাও নেই। তো বিষয়টা হচ্ছে, এই যে চেতনার কথা আমরা বলি, একটা জায়গায় আমি খুবই ভয় পেয়ে থাকি মাঝে মধ্যে, আমার খুব মানে দুশ্চিন্তা হয় যে আওয়ামী লীগ যে স্টাইলে বয়ান তৈরি করেছিল, যে চেতনার বয়ান আমরা দেখেছি সমাজে, সেই একই রকম চেতনার বয়ানের দিকে আমরা যাচ্ছি কিনা। যে এই যে যারা বলে যে সংস্কার হওয়ার আগ পর্যন্ত নির্বাচন দেয়াই যাবে না, এটা কিন্তু একটা ইন্টেনশনাল বক্তব্য। কারণ আপনি একটা পর্যায়ে ওনারা নিয়ে যাবে, সেটা অন্য সরকার এসে এগিয়ে নিয়ে যাবে, সেটাই সংস্কারের প্রক্রিয়া। কিন্তু আমরা দেখেছি যে 5ই আগস্ট পরবর্তী সময়ে যারা আগে ফ্যাসিজমের স্টেক ছিল বিভিন্ন জায়গায়, তারা সেই জায়গায় শুধুমাত্র চিফ বা কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা বা প্রধানরা চেঞ্জ হয়েছেন, সব জায়গায় কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনও বসে আছে। তাদেরকে সরানো এবং সেইখানে নতুন লোকের পুনর্বাসন করা, যারা নিপীড়িত ছিল, সেই প্রক্রিয়াটি প্রচণ্ড রকম ধীরগতি। আপনি দেখবেন যে আহতরা ঠিকমতো এখনও ট্রিটমেন্ট পাচ্ছে না। 13 বার তাদেরকে রাস্তায় নামতে হয়েছে। এই জুলাই অভ্যুত্থানে আহত হয়েও 13 বার আন্দোলনে নামতে হয়েছে, সেটা কতটা দুঃখজনক। বর্তমানে অন্তর্বর্তী সরকার রয়েছে, এর আবার সুষ্ঠু নির্বাচনের সময় এই জন্যই কি বিএনপির পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি করা হচ্ছে? ওনারাই নির্বাচন প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে যাবেন, নির্বাচনের শিডিউল ঘোষণা করবেন, এবং ওনাদের অধীনে একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন বাংলাদেশে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কিন্তু সংস্কারের নাম করে আপনি যদি অযথা কালক্ষেপণ করেন, তাহলেও আর দেশে আরেকটি পরিস্থিতি তৈরি হতে পারে। সুতরাং সেই জায়গাটায় যেহেতু ওনারা, এই সরকার তো আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি বারবার বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, এবং আমরা সেই বক্তব্যই রয়েছি। কারণ এই সরকারটি তো মানে আকাশ ফেরে পড়ে যায়নি, এই সরকারটি জনগণেরই সরকার, আপনার আমাদের সকলের সরকারি সরকার। এই গণঅভ্যুত্থানের ফসল হচ্ছে এই ডক্টর ইউনূসের সরকার। সুতরাং আমরা চাই না কোনোভাবে এই সরকার ব্যর্থ হোক, কিন্তু তাদেরকে যদি এই ধরনের কেউ পরামর্শ দিয়ে থাকে যে একটা দীর্ঘসূত্রিতা করার, সেটাও তাদের জন্য কল্যাণকর হবে বলে আমরা মনে করি না। মানুষ 3টি জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে না, এবং নতুন প্রজন্ম তারা ভোট দিতে আসলে জানেই না, যারা নতুন ভোটার হয়েছে গত 15-16 বছরে, যে কিভাবে জাতীয় ইলেকশনে ভোট দেয়। সেই আকাঙ্ক্ষাটা সবার রয়েছে, এবং আমরা বিশ্বাস করি একটি আপনার যৌক্তিক সময়ের ভিতরে কিছু বেসিক সংস্কার করে ওনারা একটি ইলেকশনের দিকে এগিয়ে যাবেন, এবং বাংলাদেশ তার সঠিক গন্তব্যে থাকবে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, এবং চ্যানেল 24-এর যারা দর্শক আছেন সবাইকে ধন্যবাদ। যেই কথাটি আজকের অতিথি মোহাম্মদ আমানুল্লাহ আমান বলছিলেন, চলে যাওয়ার পর মানুষ যেন মনে রাখে, মানুষ যেন চোখের জল ফেলে যে খুব ভালো মানুষ ছিলেন, এবং খুব ভালো মানুষ ছিলেন এটা যেন অন্তর থেকেই বলেন। এমনটাই উনি ওনার ভবিষ্যতে, ওনার কর্মকাণ্ডের মধ্য দিয়ে উনি সেই জিনিসটি
স্পষ্ট করে যেতে চান। সকলকে ধন্যবাদ।